বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। যারা তোমরা নতুন শিক্ষাবর্ষ 2020-21 সালে ভর্তি হয়েছ তাদের আয়োজনে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক জীববিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। সুপ্রিয় শিক্ষার্থী, এই করোনাকালীন সময়ে তোমরা নিশ্চয়ই বাসায় আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। এর আগে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের একটা ক্লাস পরিচালনা করেছি। নিশ্চয়ই তোমরা সেই ক্লাসটা দেখেছো, বাসায় প্র্যাকটিস করেছো এবং বুঝতে পেরেছো। আমরা চাইবো, আমাদের প্রত্যাশা, এই করোনাকালীন সময়ে তোমরা অনলাইন ক্লাসগুলো বেশি বেশি করে দেখো, পড়ো এবং বোঝার চেষ্টা করো। এরই ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 1 কোষ ও কোষের গঠন এর দ্বিতীয় অনলাইন ক্লাস। এই ক্লাস এর পাঠ শিরোনাম হচ্ছে কোষ প্রাচীরের ভৌত গঠন, রাসায়নিক গঠন ও কাজ, প্রাণীকোষের গঠন। যার শিখন ফল হচ্ছে এই ক্লাস শেষে শিক্ষার্থীরা যা শিখবে, কোষ প্রাচীরের অবস্থান, ভৌত গঠন, রাসায়নিক গঠন, সূক্ষ্ম গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবে। প্রাণীকোষের গঠন, চিহ্নিত চিত্র ব্যাখ্যা করতে পারবে। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিত্রের মধ্যে তুলনা ব্যাখ্যা করতে পারবে। চলো আমরা আজকের প্রথম টপিক কোষ প্রাচীর নিয়ে আলোচনা করি, কোষ প্রাচীরের কথা বলি। এখন আমরা জানি যে উদ্ভিদ কোষের গঠন দেখেছিলাম, চিত্র দেখেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে এই কোষ প্রাচীর বা সেল ওয়াল একদম কোষের বাইরের যে একটা সারফেস, বাইরের যে আবরণ, সেটাকে আমরা বলছি কোষ প্রাচীর। এই আবরণটা হচ্ছে কোষ ঝিল্লিকে ঘিরে রাখে। তার মানে আমরা দেখেছি যে প্রাণী কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লি থাকে এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি দুটোই থাকে। তাহলে উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর থাকে, সেই কোষ প্রাচীরটা কোষ ঝিল্লিকে ঘিরে অবস্থান করে এবং এটা সেলুলোজ, লিগনিন, কাইটিন দিয়ে গঠিত শক্ত, পুরু ও ছিদ্রযুক্ত জড় আবরণীকে আমরা কোষ প্রাচীর বলছি। তোমরা নিশ্চয়ই জানো যে কোষ প্রাচীর হচ্ছে একটা জড় আবরণী। রেণু ও গ্যামেট ছাড়া সকল উদ্ভিদ কোষে এ প্রাচীর উপস্থিত থাকে। কোষের অবস্থান ও বয়সভেদে কোষ প্রাচীর সূক্ষ্ম, স্থূল, মসৃণ বা কারুকার্যময় হতে পারে। কোষ প্রাচীরের গঠন ও আকৃতি সাধারণত কোষের শারীরবৃত্তীয় কার্যকলাপের বিভিন্নতার উপরেই নির্ভরশীল। রবার্ট হুক 1965 সালে অণুবীক্ষণ যন্ত্রে যে কোষ দেখেছিলেন তা মূলত কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীরটা আসলে কি, এটা নিশ্চয়ই তোমরা, এবং কি দিয়ে তৈরি, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা কোষ প্রাচীরের যদি হচ্ছে যে অবস্থানের কথা বলি, সকল উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। ব্যাকটেরিয়া সহ অন্যান্য প্রোক্যারিওটিক যে কোষগুলো, যেমন নীলব সবুজ শৈবালে কোষ প্রাচীর থাকে, তবে তা সেলুলোজের পরিবর্তে প্রোটিনলিপিড ও পলিস্যাকারাইড দ্বারা গঠিত। এটা আমরা মনে রাখবো। বেসিক্যালি হচ্ছে কোষ সৃষ্টির যে প্রক্রিয়া, সেটা আমরা একটু দেখি। উদ্ভিদ কোষের কোষ বিভাজন যখন হয়, টেলোফেজ দশার একদম শেষ দিকে অপত্য নিউক্লিয়াসদ্বয়ের মাঝে কোষের বিষুবীয় অঞ্চলে গলজি বস্তু থেকে সৃষ্ট ফ্লাগমোপ্লাস্ট নামক এক প্রকার প্রোটিনযুক্ত পর্দাবৃত থলি সঞ্চিত হয়। এই থলিগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আবৃত করে। ক্রমান্বয়ে ফ্লাগমোপ্লাস্ট থেকে কোষ প্লেট গঠিত হয়। কোষ প্লেট ক্রমশ উভয় দিকে বিস্তৃত হয়ে সাইটোপ্লাজমকে দুটি ভাগে ভাগ করে। বিভিন্ন পরিবর্তনের ফলে কোষ প্লেট মধ্যপর্দা বা মিডল ল্যামেলায় রূপান্তরিত হয়। আশা করি কোষ প্রাচীর কি এবং এর সৃষ্টির প্রক্রিয়া এবং এর কোথায় অবস্থান করে, সকল উদ্ভিদ কোষে অবস্থান করে, এর আমরা জানলাম। তাহলে একটা কোষ প্রাচীরের কিরকম পুরু হতে পারে, কোষ প্রাচীর মানে এর হচ্ছে যে পুরুত্বটা কিরকম হতে পারে। কোষ প্রাচীরের পুরুত্ব যদি আমরা বলি, কোষের আকৃতি অনুসারে পুরুত্ব পরিবর্তিত হয়। তবে সাধারণভাবে কোষ প্রাচীর 0.1 মাইক্রোমিটার থেকে 0.3 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা কোষ প্রাচীরের ভৌত গঠন নিয়ে আলোচনা করব। কোষ প্রাচীরের ভৌত গঠন, আমরা জানি যে কোষ প্রাচীর আসলে একটা জড় বা নির্জীব বস্তু, যার কোনো বিপাকে কোনো ভূমিকা নেই এবং উদ্ভিদ কোষে এটা অনন্য
বৈশিষ্ট্য। একটা বিকশিত কোষ প্রাচীরকে প্রথমত 3টি ভিন্ন স্তরে বিভক্ত হতে দেখা যায়, যার প্রথমটি হলো মধ্যপর্দা বা মিডল ল্যামেলা, দ্বিতীয় স্তরটি হলো প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল এবং তৃতীয় স্তরটি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল। তাহলে ভৌত গঠন পড়তে গেলে আমার 3টা স্তরে বিভক্ত হতে হবে। তাহলে প্রথম স্তরটা হচ্ছে প্রাথমিক পর্দা বা মিডল ল্যামেলা। আমরা দেখেছি যে কোষ প্রাচীর যখন সৃষ্টি হয় তখন আসলে মিডল ল্যামেলা কিভাবে সৃষ্টি হয়েছিল। কোষ প্রাচীর সৃষ্টির প্রক্রিয়াতে আমরা দেখেছিলাম যে বিভিন্ন পরিবর্তনের ফলে কোষ প্লেট পরবর্তীতে মধ্যপর্দা বা মিডল ল্যামেলায় রূপান্তরিত হয়েছিল। তাহলে কোষ প্লেট কিভাবে গঠিত হয়েছিল? গোলজি বস্তু থেকে ফার্মোপ্লাস্ট নামক এক প্রকার প্রোটিন যুক্ত পর্দাবৃত থলি সঞ্চিত হয় এবং থলিগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দ্বারা আবৃত হয়। রেটিকুলামকে আবৃত করে এবং ক্রমান্বয়ে ফার্মোপ্লাস্ট থেকে কোষ প্লেট গঠিত হয়। ঠিক আছে, কোষ প্লেট ক্রমশ উভয় দিকে বিস্তৃত হয়ে সাইটোপ্লাজমকে দুটি ভাগে ভাগ করে এবং বিভিন্ন পরিবর্তনের ফলে কোষ প্লেট মধ্য পর্দা বা মিডল ল্যামেলায় রূপান্তরিত হয়। এটা আমরা দেখেছি। তাহলে মিডল ল্যামেলা কিভাবে তৈরি হলো? কোষ প্লেট রূপান্তরিত হয়ে মিডল ল্যামেলা তৈরি হয়েছে। তাহলে মিডল ল্যামেলা কিভাবে গঠিত হচ্ছে এখন? মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এর সূচনা ঘটে। সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গোলজি বস্তু থেকে আসা পেকটিন জাতীয় পদার্থ মিলিত হয়ে মধ্যপর্দা সৃষ্টি করে। এই পেকটিন জাতীয় পদার্থ, এখানে পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে এটা প্রথমে জেলির মতো থাকে। মধ্যপর্দা দুটি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা, মধ্যপর্দার পাশাপাশি দুটি কোষকে সংযুক্ত রাখে। মধ্যপর্দার উপর মাঝখানে প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হওয়ায় সরু নলাকার গর্তের সৃষ্টি হয়। এমন গর্তগুলিকে পিট বা কূপ বলে। আমরা দেখি এই যে মধ্যপর্দা, একদম মাঝে যে রেখাটা, এটাকে বলা হচ্ছে মধ্যপর্দা, যেটা হচ্ছে যে আহ, যেটা হচ্ছে যে সাইটোপ্লাজম থেকে ফ্রাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় গলগি বডি থেকে পেকটিন জাতীয় পদার্থ জমা হয়ে হয়ে যেটা তৈরি হয়েছে। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে যে এর মাঝে দেখা যাচ্ছে যে প্রাথমিক প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়নি, কিন্তু মধ্যপর্দা আছে। এই যে অংশটুকুকে বলা হয় কূপ। তাহলে এই অংশটুকুকে কি বলে? কূপ বলে। তাহলে যে গর্ত সৃষ্টি হয় সেই গর্তটাকে বলা হচ্ছে কূপ বা পিট। দুটি পিট যখন পাশাপাশি একত্রে থাকে তখন তাকে পিট জোড় বলে। দুটি পিট যখন পাশাপাশি একত্রে থাকে তখন তাকে পিট জোড় বা পিট পেয়ার বলে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। আর পিট জোড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত পর্দাকে পিট মেমব্রেন বলে। পিট জোড়ের পিট জোড়ে অবস্থিত মধ্যবর্তী যে হচ্ছে মিডল ল্যামেলা, এটাকে পিট মেমব্রেন বলা হয়। ঠিক আছে, পিট জোড় ছিদ্র পথে অবস্থিত পাশাপাশি অবস্থিত দুটি কোষের মাঝে প্রোটোপ্লাজমের সূত্রবৎ অংশ দিয়ে সাইটোপ্লাজম যুক্ত থাকে। এমন সূত্রবৎ অংশগুলো প্লাজমোডেজমাটা নামে পরিচিত। এই প্লাজমোডেজমাটার মাধ্যমে হচ্ছে কোষ প্রাচীর কোষীয় বস্তুগুলোকে আদান প্রদান করে। আমরা জানি যে প্লাজমোডেজমাটা হচ্ছে যে সূক্ষ্ম ছিদ্রপথ, যে ছিদ্রপথে হচ্ছে কোষ প্রাচীর কোষীয় বস্তুগুলো আদান প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহার করে। তাহলে মধ্যপর্দা কি এবং কিভাবে গঠিত হচ্ছে? মধ্যপর্দায় প্রাথমিক প্রাচীর গঠিত না হলে সে যে গর্তের সৃষ্টি হয় তাকে কূপ বলে। দুইটা কূপ পাশাপাশি অবস্থান করলে তাকে কূপ পেয়ার বা পিট জোড় বলে এবং পিট জোড়ের মাঝে যে মধ্যপর্দা সেটাকে বলা হচ্ছে পিট মেমব্রেন এবং এদের মাঝে যে সূক্ষ্ম ছিদ্র থাকে সেটাকে বলা হয় প্লাজমোডেজমা। এই প্লাজমোডেজমার মাধ্যমে এরা কোষীয় বস্তুগুলোকে আদান প্রদান করে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় স্তরটি হচ্ছে প্রাথমিক প্রাচীর। আমরা দেখছি যে মধ্যপর্দার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিনতে জমা হয়ে প্রাথমিক প্রাচীর গঠিত হয়। এটা 1 থেকে 3 মাইক্রোমিটার পর্যন্ত পুরু হতে পারে। মধ্যপর্দার ভিতরের সারফেসে এটি তৈরি হয়। তাহলে আমরা দেখি এই যে মধ্যপর্দা, এর ভিতরের সারফেসে যে স্তরটা তৈরি হয়েছে এই স্তরটাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে প্রাথমিক প্রাচীর গঠিত হচ্ছে। এরপর আমরা দেখব যে সেকেন্ডারি প্রাচীর কিভাবে গঠিত হচ্ছে। কোনো কোনো কোষে, যেমন ট্রাকিড বা ফাইবার জাতীয় কোষগুলোতে প্রাথমিক প্রাচীরের উপর আরও একটা প্রাচীর বা আরও একটা স্তর তৈরি হয়।
এটি সাধারণত কোষের বৃদ্ধি যখন পূর্ণাঙ্গ হয় তখন এটা ঘটে থাকে। এই স্তরটি পুরু, অধিকতর পুরু, যেটাকে বলা হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার পর্যন্ত পুরু হতে পারে। এতে সাধারণত সেলুলোজ এবং লিগনিন জমা হয়। এই প্রাচীন প্রাচীরের বাইরে আরো একটা প্রাচীর যে তৈরি হয়েছে, এটা ট্রাকিড বা ফাইবার এই জাতীয় কোষগুলোর ক্ষেত্রে দেখা যায় যখন পরিণত হয়। এটা 5 থেকে 10 মাইক্রোমিটার পর্যন্ত পুরু হয়। লিগনিন এবং সেলুলোজ জমা হয়ে এই প্রাচীরটা গঠিত হয়। একেই সেকেন্ডারি প্রাচীর বলা হয় বা গৌণ প্রাচীর বলা হয়। তাহলে ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট হয়ে থাকে। এই জন্য কখনো কখনো বলা হয় যে এরা নকশাকৃত বা কারুকার্যময়। নিশ্চয়ই তোমরা কোষ প্রাচীরের ভৌত গঠন বুঝতে পেরেছো। এরপর আমরা কোষ প্রাচীরের রাসায়নিক গঠন এবং সূক্ষ্ম গঠন নিয়ে আলোচনা করব। তাহলে কোষ প্রাচীর রাসায়নিকভাবে কিভাবে গঠিত হচ্ছে সেটা আমরা দেখব। মধ্যপদে অধিক পরিমাণে থাকে পেকটিক অ্যাসিড, এছাড়া থাকে অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট লবণ, যাকে পেকটিন বলা হয়। এছাড়া অল্প পরিমাণে থাকে প্রোপ্যাকটিন। প্রাথমিক প্রাচীরে থাকে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। হেমিসেলুলোজে জাইল্যান্স, অ্যারাবান্স এবং গ্যালাকটান্স ইত্যাদি থাকে। তার মানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে রাসায়নিক গঠন, কোষ প্রাচীরের রাসায়নিক গঠন হচ্ছে যে এরা হচ্ছে যে কিভাবে তৈরি হচ্ছে, কোন কোন পদার্থগুলো দিয়ে তৈরি হচ্ছে, সেই পদার্থগুলোকে একত্রিত করলে হচ্ছে এরা রাসায়নিকভাবে গঠিত হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপদার যে প্যাকটিক অ্যাসিড ছিল, সেই প্যাকটিক অ্যাসিড কিভাবে তৈরি হয়েছে এবং হচ্ছে যে প্রাথমিক প্রাচীরে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন এবং হেমিসেলুলোজ কি অংশ নিয়ে গঠিত, সেগুলো মিলেই হচ্ছে এরা রাসায়নিকভাবে গঠিত। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কোষপ্রাচীর সূক্ষ্ম গঠনটা আমরা একটু বুঝবো। সূক্ষ্ম গঠন হচ্ছে যে কোষপ্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। কোষপ্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ, যা 6 কার্বন মিশ্র বিটা-ডি গ্লুকোজ অণু নিয়ে গঠিত। সাধারণত 1000 থেকে 3000 গ্লুকোজ অণু নিয়ে একটি সেলুলোজ চেইন গঠিত হয়। 1000 থেকে 3000 গ্লুকোজ অণু নিয়ে একটি সেলুলোজ চেইন গঠিত হয় এবং এরকম প্রায় 100 সেলুলোজ চেইন মিলিতভাবে একটি ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। তাহলে সেলুলোজ কি? সেলুলোজ হচ্ছে 1000 থেকে 3000 গ্লুকোজ অণুর সমন্বয়ে গঠিত, যেটা 6 কার্বন বিশিষ্ট বিটা-ডি গ্লুকোজ অণু নিয়ে গঠিত। এরকম একটা গ্লুকোজ অণু, এরকম 1000 থেকে 3000 গ্লুকোজ অণুর সমন্বয়ে একটা সেলুলোজ গঠিত হয়, একটা সেলুলোজ চেইন গঠিত হয়। এরকম 100টা সেলুলোজ চেইন দিয়ে একটা মাইসেলি গঠিত হয়। 100টা সেলুলোজ চেইন দিয়ে মিলিতভাবে ক্রিস্টালাইন মাইসেলি গঠিত হয়। এই মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়। মাইসেলিকে কি বলা হয়? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। এরকম প্রায় 20টি মাইসেলি মিলে তৈরি করে মাইক্রোফাইব্রিল। এরকম প্রায় কয়টি? 20টি মাইক্রোফাইব্রিল, 20টি মাইসেলি মিলে তৈরি করে মাইক্রোফাইব্রিল গঠন তৈরি করে। ঠিক আছে, বুঝতে পেরেছো এতটুকু? তার মানে হচ্ছে যে 100 সেলুলোজ চেইন নিয়ে মাইসেলি এবং 20টি মাইসেলি মিলে মাইক্রোফাইব্রিল গঠিত হয়। এরকম 250টি মাইক্রোফাইব্রিল মিলে গঠিত হচ্ছে একটি ম্যাক্রোফাইব্রিল। 250টি মাইক্রোফাইব্রিল মিলে গঠিত হচ্ছে কি? একটি ম্যাক্রোফাইব্রিল, যার ব্যাস 0.4 মাইক্রোমিটার। ম্যাক্রোফাইব্রিল হচ্ছে প্রাইমারি কোষ প্রাচীরের গঠনাকৃতি। অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলিতভাবে একটি তন্তু বা ফাইবার গঠন করে। তাই বিজ্ঞানী ওরড্রফ 1962 এর মতে ম্যাক্রোফাইব্রিলগুলোই হচ্ছে কোষ প্রাচীরের মুখ্য গঠনমূলক একক। তার মানে হচ্ছে আমরা যে সূক্ষ্ম গঠন দেখি কোষ প্রাচীরে, তাহলে 1000 থেকে 3000 গ্লুকোজ অণু নিয়ে একটা সেলুলোজ চেইন গঠিত। এরকম 100 সেলুলোজ চেইন মিলে একটা মাইসেলি গঠিত হয়। এরকম 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল গঠিত হয়। এরকম 250 মাইক্রোফাইব্রিল মিলে একটা ম্যাক্রোফাইব্রিল গঠিত হয়। এই ম্যাক্রোফাইব্রিলগুলো তন্তু গঠন করে। এই তন্তুগুলোই পরবর্তীতে কোষ প্রাচীরের মুখ্য গঠনমূলক একক হিসেবে কাজ করে।
আশা করছি তোমরা রাসায়নিক গঠন এবং সূক্ষ্ম গঠন কোষ প্রাচীরের বুঝতে পেরেছো। চলো এবার আমরা কোষ প্রাচীরের কাজ নিয়ে আলোচনা করি। কোষ প্রাচীরের কাজ। আমরা জানি যে কোষ প্রাচীর বাইরের পরিবেশ থেকে সজীব প্রোটোপ্লাজমকে সার্বিকভাবে রক্ষা করে, কোষকে দৃঢ়তা ও যান্ত্রিক শক্তি প্রদান করে। তাহলে কোষ প্রাচীর কি করে? ভিতরে সজীব বস্তুগুলোকে রক্ষা করে এবং কোষকে দৃঢ়তা ও যান্ত্রিক শক্তি প্রদান করে। এটি কোষের নির্দিষ্ট আকৃতি বজায় রাখতে সহায়তা করে। এরা প্লাজমোডেসমার সৃষ্টির মাধ্যমে আন্তঃকোষীয় যোগাযোগ সৃষ্টিতে সহায়তা করে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। ভেদ্য হয় কোষ প্রাচীরে মধ্য দিয়ে পানি ও খনিজ লবণ সহজেই অতিক্রম করতে পারে। কোষ প্রাচীর শোষণ, প্রস্বেদন, সংবহন ও ক্ষরণে মুখ্য ভূমিকা পালন করে। তাহলে আশা করছি তোমরা কোষ প্রাচীরের ভৌত গঠন, রাসায়নিক গঠন, সূক্ষ্ম গঠন, অবস্থান এবং কাজ বুঝতে পেরেছ। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাণীকোষ এবং প্রাণীকোষের গঠন ও চিহ্নিত চিত্র। প্রাণীকোষ তাহলে কোনটাকে বলছি? প্রাণীদেহের গঠন ও কার্যের একককে প্রাণীকোষ বলে। প্রাণীকোষে জড় কোষ প্রাচীর থাকে না। কোষে থাকে বিভিন্ন কোষ অঙ্গাণু, যেমন কোষঝিল্লি, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, গলগি বডি, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর, মাইক্রোটিউবুলস, সেন্ট্রোসোম। এগুলো নিয়ে আসলে প্রাণীকোষ গঠিত। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা প্রাণীকোষের গঠন এবং চিহ্নিত চিত্র নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে একটা আদর্শ প্রাণীকোষ ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে। এটা আদর্শ প্রাণীকোষ আমরা দেখতে পাচ্ছি যে প্রাণীকোষে বাইরের একটা স্তর আছে, যে স্তরটাকে আমরা বলছি প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, যেটা উদ্ভিদ কোষেও ছিল, কিন্তু উদ্ভিদ কোষে এর পাশাপাশি আরো একটা এরকম আবরণ ছিল, যেটাকে আমরা বলছি কোষ প্রাচীর। যেমন উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কোষ ঝিল্লি দূরে থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, শুধুমাত্র কোষ ঝিল্লি উপস্থিত থাকে। এছাড়াও হচ্ছে যে প্রাণী কোষের কোষ ঝিল্লির বাইরের দিকে যে খাঁজ বা ভাঁজ, সেটাকে বলা হচ্ছে মাইক্রোফিলাস, এবং ভিতরের দিকে খাঁজ বা ভাঁজকে বলা হচ্ছে পিনোসাইটিক ফোসকা। এছাড়া এখানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইক্রোটিউবুলস, গলগি ভেসিকল, লাইসোজোম, গলগি বস্তু, রাইবোজোম, মুক্ত রাইবোজোম, সেন্ট্রোসোম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পাশাপাশি হচ্ছে এখানে আদর্শ প্রকৃত নিউক্লিয়াস, যেখানে নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়ার রন্ধ্র নিয়ে নিউক্লিয়াস গঠিত, মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম সবই উপস্থিত আছে। আশা করছি তোমরা এই প্রাণীকোষের চিহ্নিত চিত্রটা বুঝতে পেরেছ। এরপর আমরা দেখব উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিত্রের মধ্যে তুলনা। আমরা এখানে একটা উদ্ভিদ কোষ এবং একটা প্রাণী কোষ দেখতে পাচ্ছি, যেখানে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখতে পাওয়া যাচ্ছে, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর দেখতে পাওয়া যাচ্ছে না। উদ্ভিদ কোষেও কোষ ঝিল্লি আছে, প্রাণী কোষেও কোষ ঝিল্লি দেখতে পাওয়া যায়। উদ্ভিদ কোষে কোষ গহ্বর দেখতে পাওয়া যাচ্ছে, প্রাণী কোষে কোষ গহ্বর দেখতে পাওয়া যাচ্ছে না, যদিও থাকে সেটা আকারে খুবই ছোট হয়। উদ্ভিদ কোষে প্লাস্টিড উপস্থিত, প্রাণী কোষে কোনো প্লাস্টিড দেখতে পাওয়া যায় না। উদ্ভিদ কোষে লাইসোজোম উপস্থিত, কিন্তু প্রাণী কোষে কোনো লাইসোজোম উপস্থিত নয়। উদ্ভিদ কোষে হচ্ছে যে ডেসমোজোমের মাধ্যমে কোষীয় বস্তুগুলো আদান প্রদান হয়। প্রাণী কোষে হচ্ছে প্লাজমোডেসমাটার মাধ্যমে কোষীয় বস্তুগুলো আদান প্রদান হয়। উদ্ভিদ কোষের প্রাণী কোষের মধ্যে হচ্ছে যে তোমার পিনোসাইটিক ফোসকা এবং হচ্ছে মাইক্রোভিলাই দেখতে পাওয়া যায়, কিন্তু উদ্ভিদ কোষে সেটা দেখতে পাওয়া যায় না। প্রাণী কোষের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, উদ্ভিদের সঞ্চিত খাদ্য হচ্ছে কার্বোহাইড্রেট। নিশ্চয়ই আমরা উদ্ভিদ ও প্রাণী কোষের চিত্রের মধ্যে তুলনাটা বুঝতে পেরেছি। আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা ক্লাস শেষ করব বাড়ির কাজ দিয়ে। আমরা বাড়িতে যেগুলো পড়বো, কোষ প্রাচীর কি, কোষ প্রাচীরের ভৌত গঠন, রাসায়নিক গঠন, সূক্ষ্ম গঠন ও কাজ, প্রাণী কোষের গঠন ও চিহ্নিত চিত্র ব্যাখ্যা এবং উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য আমরা পড়ব। এতক্ষণ ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। স্টে হোম, বি সেফ, কিপ ইউর ডিস্টেন্স, ডোন্ট গো আউট। বাড়িতে থাকো, সুস্থ থাকো।